যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে 41 নার্সিং হোমকে শোকজ স্বাস্থ্য দপ্তরের। দক্ষিণ 24 পরগনার 41 নার্সিং হোমকে শোকজ, কেন, কি কারণ, আরো বিস্তারিত অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, এই যে 41টা নার্সিং হোমকে শোকজ করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, কি কারণে? এই যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে মানে একদম হুইলফোরের মতন বিভিন্ন নার্সিং হোম গজিয়ে উঠছে, এবং সেই নার্সিং হোম গুলো আদৌ সেগুলো ক্রিটিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে ক্রিটিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, অগ্নিনিরাপদ ব্যবস্থা, এই সমস্ত কিছু মেনে সেগুলো তৈরি করা হচ্ছে কিনা, এবং সেই ক্রিটিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট তারা লাইসেন্স রিনিউ করে কিনা সেটা দেখা হয়। এবং সেক্ষেত্রে নজরে আসে দক্ষিণ 24 পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের যে 41টি নার্সিং হোম তারা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যে অ্যাক্ট, সেগুলো কোন রকম লাইসেন্স রিনিউ করেনি। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের লাইসেন্স রিনিউ না করায় এই 41টি নার্সিং হোমকে অবিলম্বে শোকজ করা হয়েছে। আগামী 14 দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে, নতুবা তাদের এই যে যারা সন্তোষজনক জবাব দেবে না, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একদম লাইসেন্স বাতিল করা হবে। অর্থাৎ সেই নার্সিং হোম গুলো আর কোনো কাজ করতে পারবে না, রোগী পরিষেবা দিতে পারবে না। এই মর্মেই রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই 41টি নার্সিং হোমের বেশিরভাগ, বেশ কয়েকটি ভাঙড়ে রয়েছে, বেশ কয়েকটি রয়েছে হচ্ছে একদম বিদ্যানগর, জয়নগর এলাকায়, কাকদ্বীপ এলাকায়, এবং এই নার্সিং হোম গুলোর ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু অবৈধভাবে সেগুলো রয়েছে। সেই অভিযোগটাই সম্প্রতি উঠেছিল। সোনিয়া, বেশ। আন্দোলনরত আইনজীবীদের সঙ্গে বৈঠক বিচারকদের, সমস্যা সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। বৈঠক চলছিল, কিন্তু এখনো পর্যন্ত কি বৈঠক চলছে? কোথা থেকে সূত্রপাত? গাড়ি রাখা নিয়ে আইনজীবীকে অপমানের অভিযোগ, এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত। তারপরই আমরা দেখেছি যে সোমবার থেকে কর্মবিরতি, আর এবার অবস্থানে আইনজীবীরা। বিচারকের বিচার চেয়ে ডায়মন্ড হারবার আদালতে অবস্থান, এবং তারা বলেছিলেন যে স্বাভাবিকভাবে এই বৈঠক থেকে যদি কোনো সদুত্তর বা সমাধান না পাওয়া যায় সমস্যার, তাহলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। এই মুহূর্তে কি পরিস্থিতি আনিস জানাতে পারবে। আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস, বৈঠক কি এখনো চলছে? কারণ এর আগে যখন কথা হয়েছিল তোমার সঙ্গে তখন বৈঠক চলছিল। একেবারেই দেখো, এই মুহূর্তে বৈঠক শেষে একের পর এক আইনজীবীরা তারা নিচে নামছেন, এবং তাদের বক্তব্য যে এই বৈঠকে বিচারকদের সাথে যে আইনজীবীদের বৈঠক, সেই বৈঠকে কিন্তু তাদের যে সমাধান সূত্র তারা পেয়েছেন, এবং আগামী কাল থেকে আবার স্বাভাবিকভাবেই ছন্দে ফিরছে ডায়মন্ড হারবার আদালত। ডায়মন্ড হারবার আদালতের কাজকর্ম শুরু হবে, যেখানে বিচারকরা আশ্বস্ত করেছেন আইনজীবীদেরকে। তারা যে অভিযোগগুলো করছিল যে আইনজীবীদেরকে অপমান করা হচ্ছে, এবং একাধিক অভিযোগ করা হয়েছিল বিচারকদের বিরুদ্ধে, এবং সেই নিয়ে কিন্তু এদিকে দেড়টা নাগাদ বৈঠকে ডাক দিয়েছিলেন আইনজীবীদের সাথে, আন্দোলনরত আইনজীবীদের সাথে। এবং সেই বৈঠক একেবারে রুদ্ধদ্বার বৈঠক হয়। বেশ ঘন্টা দুয়েক বৈঠকের পরে আইনজীবীরা বেরিয়ে আসেন, এবং আইনজীবীরা জানিয়েছেন যে মূলত তাদের যে দাবিগুলো ছিল সেগুলিতে সম্মতি জানিয়েছেন বিচারকরা, এবং আগামী কাল থেকে ডায়মন্ড হারবার আদালতের যে স্বাভাবিক কাজকর্ম তা কিন্তু শুরু হবে, এমনটা কিন্তু আইনজীবীরা জানিয়েছেন। বেশ আনিস, এডিজি সাহেব আমাদেরকে এই চিঠিটা পাঠিয়েছেন, যে এই চিঠিতে পরিষ্কার লেখা আছে যে গত কয়েকদিন ধরে যে অব্যবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে দুপুর 1:30টার সময় এডিজি সাহেব অন্যান্য জজ সাহেবরা থাকবেন, আমাদের বার অ্যাসোসিয়েশনকে ডেকেছেন আলোচনার জন্য। যদি আলোচনা সদর্থক হয় আমরা সদর্থক ভূমিকা নেবো, যদি আলোচনা কোন দিকে যাই তারপর নির্ভর করবে। আমরা অবশ্যই মিটিংয়ে যাবো। যে আন্দোলনের জয় তো বটে, এটা আমরা তো আশাবাদী সবসময়, আমরা তো সুযোগ করতে চাইনি। গাড়ি রাখা নিয়ে আইনজীবীকে অপমানের অভিযোগ, আর তারপর সোমবার থেকে কর্মবিরতির পর এবার অবস্থানে আইনজীবীরা। বৈঠক চলছিল, এবং যেমনটাই কিছুক্ষণ আগে আনিস আমাদের জানাচ্ছিল যে ইতিমধ্যেই একে একে আইনজীবীরা নেমে আসছেন। আরো বিস্তারিত জানাতে পারবে আনিস এই মুহূর্তের পরিস্থিতিটা, আনিসের কাছ থেকে জানবো। তবে তার আগে আরো একবার বলি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সোমবার থেকে দেখেছিলাম, রীতিমতো স্বাভাবিকভাবে আন্দোলনরত আইনজীবীদের সঙ্গে বৈঠক বিচারকদের, এবং সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। সমাধানের পথ কি আদৌ বেরোলো আনিসের কাছ থেকেই জানবো। আনিস, আমরা দেখেছিলাম যে বলা হয়েছিল সমস্যার সমাধান যদি না হয় তাহলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কি অবস্থা, সমাধানের পথ কি বেরোলো? বৈঠক তো শেষ।
একেবারেই দেখো, আন্দোলনরত আইনজীবী যারা কিন্তু বেলা 1:30 থেকে বিচারকদের সাথে তারা আলোচনা করছিলেন এবং সেই বৈঠকে একেবারেই দফায় দফায় বৈঠক করা হয় এবং সেই বৈঠকে তাদের যে একাধিক দাবি, অর্থাৎ যে অভিযোগগুলো করা হয়েছিল যে আইনজীবীরা মূলত বিচারকরা আইনজীবীদেরকে অপমান করছে এবং তাদেরকে থ্রেট দিচ্ছে, এমনটাই অভিযোগ করা হয়েছিল এবং তা নিয়ে কিন্তু গত 3 দিন ধরে লাগাতার ডায়মন্ড হারবার যে আদালত রয়েছে সেখানে কর্মবিরতিতে ছিলেন এবং আনিস, আজ বৈঠক সকাল থেকে তাহলে কি উঠে এলো? দেখো, মূলত আন্দোলনরত আইনজীবীরা তারা মূলত জানাচ্ছেন যে বৈঠক শেষে তাদের যে দাবিগুলি ছিল, অর্থাৎ তারা যে সমস্যার একেবারে সম্মুখীন হচ্ছিলেন, সেখানে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যাতে আগামীতে এই সমস্যাগুলো না হয় তার উপরে কিন্তু নজর রাখা হবে, এমনটাই কিন্তু বিচারকরা জানিয়েছেন এবং সে নিয়েই কিন্তু আগামীকাল থেকে ডায়মন্ড হারবার আদালতে ক্রিমিনাল এবং সিভিল কোর্ট দুটি কোর্টই কিন্তু স্বাভাবিকভাবে আবার শুরু হবে। সেক্ষেত্রে এমনটাই আনিস, কিন্তু যে আন্দোলন হয়রানির শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষকে, সেক্ষেত্রে কি এবার থেকে সবটা নরমাল হবে? তারা কি আবার কাজে ফিরবে? কর্মবিরতির পর তো তারা অবস্থান করছিল। একেবারেই আন্দোলনরত আইনজীবীরা তাদের যে অবস্থান চলছিল, তাদের যে দাবি নিয়ে তারা যে আন্দোলন করছিল, সেই আন্দোলন নিয়েই এই বৈঠক এবং তাদের যে সমস্যার সমাধান সূত্র, যে বিচারকদের সাথে যে সমাধান সূত্র বেরিয়ে এসেছে, এমনটাই কিন্তু আন্দোলনকারী আইনজীবীদের বক্তব্য। এর ফলেই যে আগামীকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে ডায়মন্ড হারবার আদালত। বেশ, আগামীকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে। বেশ।